গত ক্লাসটা ছিল আমাদের অপবর্তনের উপর। সেই ক্ষেত্রে আমরা অপবর্তনের যে প্রকারভেদ দেখছিলাম সেটা ছিল একটা ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, আর একটা ছিল আমার ফ্রনাফার শ্রেণীর অপবর্তন। তো তোমরা লক্ষ্য করো, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তন। সেই একক চিরের দরুন অপবর্তন হচ্ছে ফ্রনাফার শ্রেণীর অপবর্তনের একটা প্রকার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ফ্রনাফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখছিলাম আমরা, সেটা হলো দ্বিচির অপবর্তন। তাহলে আসো আমরা এখন ক্লাসটা শুরু করি। এই ফ্রনাফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে, এখানে আমরা চিরা অঙ্কন করছি কোনটা, দেখো তুমি চিত্রের ভিতর এবি ইকুয়াল কত চির, অর্থাৎ এবিটা হচ্ছে কি আমাদের চির, এ আর বি, এই যে এতটুকু জায়গা হচ্ছে হলো আমাদের চির। তাহলে এই চিরের যে প্রস্থ সেটাকে কি ধরছি আমরা এ। তো এখানে থেকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই চিরের উপর সমতল তরঙ্গমুখ আপতিত হবে এবং এই চির থেকে সমতল তরঙ্গমুখ নির্গত হবে। কথাটা কি হচ্ছে আমাদের, যে চিরের উপর আপতিত হবে সমতল তরঙ্গমুখ। কোন তরঙ্গমুখ? সমতল তরঙ্গমুখ। আবার নির্গত হবে সমতল তরঙ্গমুখ। দেখো এখানে দিকে চিত্রটা একটু দেখার চেষ্টা করো, যে চিরের উপর কি আপতিত হবে? সমতল তরঙ্গমুখ আপতিত হবে এবং ওই চির থেকে নির্গত হবে কি সমতল তরঙ্গমুখ। দেখো এখানে আমরা এ বি কাল কত ধরছি চির, এ বি হলো একটা চির। যদিও চির অনেক ছোট, বোঝার সুবিধার্থে আমাদের এখানে কি করা লাগছে, অনেক বড় করা লাগছে। এই চিরটা আবার তরঙ্গ দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই চিরের উপর যে আলোটা আপতিত হবে, যে আলোক রশ্মি আপতিত হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য এই চিরের প্রস্থ আর তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তুলনীয়, অর্থাৎ প্রায় সমান। তো কথাটা আমাদের খেয়াল রাখা লাগবে যে চিরের প্রস্থ এবং তরঙ্গ দৈর্ঘ্য প্রায় সমান হতে হবে, অর্থাৎ চিরের প্রস্থ বা বেধ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তুলনীয়। দেখো এখানে থেকে আমরা কিছুদিন আগে যে জিনিসটা বললাম, যে চিরের উপর আপতিত হবে সমতল তরঙ্গমুখ, নির্গত হবে কি সমতল তরঙ্গমুখ। আমরা সমতল তরঙ্গমুখ বলতে কি বুঝি? এই আলোক রশ্মি, এই আলোক রশ্মি, এই আলোক রশ্মি দেখো পরস্পরের সাথে সমান্তরাল, তার মানে এটাকে আমরা সমতল তরঙ্গমুখ ভাবতে পারি। আবার দেখো নির্গত হয়েছে এটা এটা এটা, তাহলে এটা এই রশ্মির কথা যদি আমি ভাবি, এই রশ্মিগুলোর কথা যদি আমি ভাবি, এগুলো কিন্তু পরস্পরের সাথে কি আছে? সমান্তরাল আছে, তার মানে নির্গত হচ্ছে আমার সমতল তরঙ্গমুখ। একটা অপশন গেল। আর একটা জিনিস আমরা বলছিলাম, এই ফ্রনাফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে লেন্স ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? লেন্স ব্যবহার করতে হয়। দেখো একটা লেন্স ব্যবহার করছি আমি L1, আর একটা লেন্স ব্যবহার করছি কত আমি L2। এখন তাহলে আমরা ফ্রনাফার শ্রেণীর যে অপবর্তন এটা, সেটা প্রাইমারি স্টেপে বুঝলাম। তো এখন আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটা এস রাখা হয়েছে, সেটা একবর্ণী আলোক উৎস। সেটা কয় বর্ণী আলোক উৎস? একবর্ণী। আর একবর্ণী বলতে আমরা কি বুঝি? যার তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট, যার তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট। তো এই একবর্ণী আলোক উৎসের সামনে আমরা একটা কি রাখছি? লেন্স রাখছি L1। এই লেন্সের প্রধান ফোকাসে আলোক উৎসটাকে রাখা হয়েছে। তার মানে দেখো এই উৎস থেকে এভাবে যখন আলোক রশ্মিগুলো যাবে, এগুলো কিন্তু পরস্পরের সাথে অসমান্তরাল। অসমান্তরাল আলোক রশ্মি যখন এটার উপর আপতিত হবে, সেইগুলো আবার পরস্পরের সাথে কি হবে? সমান্তরাল হবে। তার মানে আমরা এখানে থেকে এটার উপর কি আপতিত করছি? গোলীয় তরঙ্গমুখ আপতিত করছি। গোলীয় তরঙ্গমুখ, গোলীয় তরঙ্গমুখ জিনিসটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, যে উৎস থেকে যে সমস্ত তরঙ্গমুখ নির্গত হবে সেগুলো কি হচ্ছে আমাদের গোলীয় তরঙ্গমুখ। সেই গোলীয় তরঙ্গমুখ যখন এই লেন্স আপতিত হলো, সে নির্গত করলো কি এটার উপরে থেকে, দেখো তুমি সমতল তরঙ্গমুখ। এই সমতল তরঙ্গমুখ আবার চিরের উপর আপতিত হয়েছে, সেও আবার নির্গত করছে কি তোমার সমতল তরঙ্গমুখ। এই সমতল তরঙ্গমুখ আবার এই লেন্সে যখন আপতিত হয়েছে, সে নির্গত করছে কি গোলীয় তরঙ্গমুখ। তাহলে আমরা দেখলাম এখন যখন এখানে থেকে আলোক সেখানে এই লেন্সে আপতিত হয়েছে, তারপরে কি হয়েছে? সমতল তরঙ্গমুখ আসছে। এই সমতল তরঙ্গমুখটা যখন এই চিরের উপর যায় আপতিত হবে, আপতিত হওয়ার পর ধরে নিলাম আমরা একটা রশ্মি কি কোন দিকে গেল? আলোক রশ্মি এদিকে, আর একটা আলোক রশ্মি এদিকে যাচ্ছে, আর আরেকটা আলোক রশ্মি এদিকে যাচ্ছে।
তার সামনে যে লেন্সটা আছে এই লেন্সের প্রধান ফোকাসে আমরা একটা কী রাখছি, পর্দা রাখছি। কী রাখছি আমরা? পর্দা। পর্দাটা কি আমাদের এক্স ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পর্দাটা কি হচ্ছে? আমাদের এক্স ওয়াই। এখন এই রশ্মিটা দেখো, তুমি লক্ষ্য করো, এই রশ্মিটা এবং এই আলোক রশ্মি এবং এই আলোক রশ্মি যখন লেন্সে আপতিত হবে, এই লেন্সের প্রধান ফোকাসে যায় তারা মিলিত হবে। তার মানে দেখো তারা কোন বিন্দুতে মিলিত হয়েছে? ও বিন্দুতে যায় তারা মিলিত হয়েছে। এখন এখানে থেকে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এ থেকে ওতে আলোক রশ্মি গেছে, বি থেকে ওতে আলোক রশ্মি গেছে, এই দুইটার ভিতর কি কোনো পথ পার্থক্য আছে? কোনো পথ পার্থক্য নাই। আর যদি পথ পার্থক্য না থাকে তারা কোন দশা আপতিত হবে? সমদশায় আপতিত হবে। কোন দশায় আপতিত হবে? সমদশায় আপতিত হবে। তার মানে দেখো যে এ থেকে যে আলোক তরঙ্গটা এখানে গেছে ওতে, বি থেকে যে আলোক তরঙ্গটা বা আলোক রশ্মিটা এখানে গেছে, তাদের মাঝখানে কোনো পথ পার্থক্য না থাকার কারণে তারা কোন দশায় উপরিপূর্ণ হয়েছে? সমদশায় উপরিপূর্ণ হয়েছে। আর সমদশায় উপরিপূর্ণ হলে ওই জায়গাটা কি হবে? যেহেতু আমরা এখানে পর্দা রাখছি, ওই জায়গাটা কি অনেক আলোকিত হবে, অনেক কি হবে? আলোকিত হবে। যে কারণে অন্য অন্য যে পয়েন্টগুলো আসবে সেই পয়েন্টে এর উজ্জ্বলতা বেশি। যে কারণে এটাকে আমরা বলতেছি মুখ্য চরম বিন্দু। কি বিন্দু বলতেছি আমরা? মুখ্য চরম বিন্দু। সেটাকে আমরা কোনটাকে ধরলাম? ওটাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে ও বিন্দুটা আসলে মুখ্য চরম বিন্দু কীভাবে হয়। এখন এখানে থেকে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বাকি যে আমরা চরম বা অবম পামু, এটা থেকে আসলে আমাদের সেটা হিসাব করতে হবে। যেমন আমরা ব্যতিচারের ক্ষেত্রে দেখছিলাম যে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম উজ্জ্বল দ্বিতীয় উজ্জ্বল, বা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে প্রথম অন্ধকার দ্বিতীয় অন্ধকার, এগুলো পরিমাপ করতাম। তো এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা মুখ্য চরম বিন্দু থেকে হিসাব করব কোনটা কি হবে। এবার আসো যে যেহেতু সমতল তরঙ্গ মুখ এই চিরপূর্বে এসে আপতিত হবে, যখন আপতিত হবে তখন এখানে একটা গণতরঙ্গ থাকবে, এখানেও একটা গণতরঙ্গ থাকবে। মোট কথা তুমি এখানে আমরা জানি কি যে একটা সমতল তরঙ্গ মুখ অসংখ্য গণতরঙ্গের উৎস হিসেবে বিবেচিত। তার মানে সমতল তরঙ্গ মুখ যখন চিরের উপর আসবে প্রত্যেকটা জায়গা কি গণতরঙ্গের উৎস হিসেবে বিবেচিত হবে। আমি ধরে নিলাম এখানে একটা গণতরঙ্গ আছে, এখানে একটা গণতরঙ্গ উপস্থিত আছে। এখন সে কি করবে? অপবর্তন ঘটাবে। অপবর্তন ঘটানোর পিছনে সে কি কাজটা করবে? সে করবে কি এখানে থেকে সুজাত গেছে একটা, সে কি করবে? এটাকে একটু হালকা বেঁকে গেল। দেখো যে এই রশ্মির সাথে সুজা যাওয়ার কথা কিছুটা কোণে কি করছে? সে বেঁকে গেছে। ঠিক সেমভাবে বিবিন্দুতে যে গণতরঙ্গটার কথা ভাবছি, এই সুজা যেটা গেছে তার সাথে কত কোণে গেছে? থিটা কোণে। এই দুটো কোণই সমান ধরছি। এখন তোমার কাছে মনে হতে পারে যে স্যার যে এই উপরেরটা এভাবে বেঁকে গেল, নিচেরটা বেঁকে যাইতে পারে না? হ্যাঁ, নিচেরটাও তোমার বেঁকে যাইতে পারে, এখান থেকে এভাবে বেঁকে যাইতে পারে। কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে আমরা কি করছি? শুধু উপরেরটা ধরছি, বা আমাদের চিত্র আঁকার সুবিধার্থে আমরা উপরেরটা ধরছি। দেখো এখানে থেকে একটা আলোক তরঙ্গ, সেটা কি থিটা কোণে অপবর্তিত হয়েছে, এখানে থেকেও একটা আলোক তরঙ্গ এটার সাথে থিটা কোণে অপবর্তিত হয়েছে। এখন আমি যদি ধরতাম যে এখানে থেকে একটা আলোক তরঙ্গ এদিকে অপবর্তিত হইতো, তার মানে দেখো এখানে থেকেও আলোক তরঙ্গ অপবর্তিত হতে পারে। এখানে থেকে এখন যে জিনিসটা আমরা দেখবো আর কি, যে এ থেকে আলোক রশ্মিটা দেখো থিটা কোণে আপবর্তিত হয়ে লেন্সে, থিটা কোণে অপবর্তিত হয়ে লেন্সে আপবর্তিত হয়েছে। বি থেকেও আবার ওই আরেকটা মনে করো গণতরঙ্গ লেন্সে আপতিত হয়েছে কত কোণে? থিটা কোণে। তারা আবার লেন্সে আপতিত হয়ে কোন বিন্দুতে মিলিত হয়েছে? পি বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিন্দুতে মিলিত হয়েছে? তারা পি বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এখন যদি আমি নিচেরটা ধরতাম, যে নিচে একটা থিটা কোণে আসলো, এখানে থেকে আর একটা থিটা কোণে গেল, তারা হয়তো এই যে এখানে মিলিত হইতো। এটা যখন মনে করো লেন্স আসতো, এটা যখন লেন্স আসতো, তারা হয়তো এরকম নিচে আপতিত হইতো। যে কারণে দেখো আমরা ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় যে উজ্জ্বল ছিল সেটার উপরের দিকে অপশন খালি মেজারমেন্ট করছি, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা উপরে নিচে সব ক্ষেত্রেই মেজারমেন্ট হয়েছে। অর্থাৎ অপবর্তন ক্রিয়েট হবে ও বিন্দুর উপরে এবং অপবর্তন ক্রিয়েট হবে ও বিন্দুর নিচে। তাহলে আমরা দেখলাম। এখন আসো যে আমরা চিত্র আঁকার সুবিধার্থে শুধু কোনটাকে নিচে? আমরা উপরেরটাকে ভাবছি, বাকিটা আমরা এটার মতো করে বুঝে নেব। দেখো এ থেকে একটা আলোক তরঙ্গ বা আলোক রশ্মি পি বিন্দুতে গেছে, বি থেকে একটা আলোক তরঙ্গ এভাবে যায় পি বিন্দুতে গেছে। এখন এই যে অংশটা এটা কিন্তু সিপি এর সমান্তরাল। কার সমান্তরাল? তুমি যদি এই পয়েন্টটাকে ধরে নাও তুমি এম, এই পয়েন্টটাকে কি ধরলা তুমি?
এই পয়েন্টটাকে তুমি ধরলা এম, আর এই পয়েন্টটাকে ধরলা কি তুমি এন। দেখো এই সিপি এর সমান্তরাল কোনটা? এম সমান্তরাল, কিন্তু তারপরে দেখো বিএনও কার সমান্তরাল? সিপি এর সমান্তরাল। এখন এম এম সিপি এর সমান্তরাল, বিএনটাও সিপি এর সমান্তরাল। যখন তারা লেন্স আপতিত হলো, লেন্স আপতিত হওয়ার পর প্রতিসরণটা পর কোন বিন্দুতে মিলিত হয়েছে? পি বিন্দুতে মিলিত হয়েছে। কিন্তু এখানে থেকে একটা জিনিস লক্ষণীয়, যে দেখো তুমি এ থেকে যে গণতরঙ্গটা নির্গত হয়েছে সেটা হলো এ এম পি, পথ দূরত্ব অতিক্রম করছে। বি থেকে যে গণতরঙ্গটা গেছে সেটা হলো বি এন পি, পথ অতিক্রম করছে। এখন এখানে থেকে কিন্তু আমরা দেখেই বুঝতেছি যে এ এম পি সে বি এন পি বেশি দূরত্ব, তার মানে আমরা বলতে পারি বি এন পিটা বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে দেখো যে এ থেকে গণতরঙ্গ যেটা অপবর্তিত হয়েছে, বি থেকে আর একটা গণতরঙ্গ অপবর্তিত হয়েছে, সেই দুইটার মাঝখানে একটা পথ পার্থক্য আছে। সেই পথ পার্থক্য, এই যে দেখো দুইটার মাঝখানে যে ডিফারেন্স, সেটা হচ্ছে পথ পার্থক্য। তার মানে এখন আমরা বলতে পারি পি বিন্দুতে সেটা চরম হতে পারে, পি বিন্দুটা চরম হতে পারে, অবম হতে পারে, চরম হতে পারে, অবম হতে পারে। চরম বলতে কি বুঝি আমরা? উজ্জ্বল। আর অবম বলতে বুঝি আমরা অন্ধকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখছিলাম উজ্জ্বল বলতে শুধু উজ্জ্বলই, অন্ধকার বলতে শুধু অন্ধকারই। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, চরম বলতে শুধু উজ্জ্বল, চরম বলতে কি হবে? শুধু উজ্জ্বল হবে। আর অবম বলতে যেটা হবে যে সেখানে অন্ধকার, কিন্তু কিছু না কেন মানে অল্প পরিমাণ হলো আলো আছে। এই কথাটা খেয়াল রাখতে হবে। চরম বলতে শুধুই উজ্জ্বল, আর অবম বলতে সেখানে অন্ধকারের সাথে কিছু আলো আছে। তার মানে আমরা দেখলাম যে এখন পি বিন্দুটা চরম হবে না অবম হবে, সেটা কার উপর ডিপেন্ডেন্ট করতেছে? সেটা ডিপেন্ডেন্ট হতেছে তাদের পথ পার্থক্যের উপর। আর পথ পার্থক্যের উপর যদি ডিপেন্ডেন্ট হয়, তার মানে যদি তাদের পথের যদি পার্থক্য হয়, তাদের দশার পার্থক্য হবে। আর দশা পার্থক্যের কারণে এক হয় চরম হবে, আর এক হয় কী হবে? আমার অবম হবে। এখন আমরা এই চিত্র থেকে একটা জিনিস বুঝে নেই যে এ এম পি এই সমান করে আমরা কোন অংশ কাটছি? এ এম পি এটা সমান করে দেখো তুমি আমরা যে অংশটা কাটছি কল ডি এন পি, এই অংশটা আমরা কেটে নিছি। এখানে থেকে যে গণতরঙ্গটা এদিকে মুভ করে পি বিন্দুতে গেছে, এখানে থেকে গণতরঙ্গটা ঠিক পি বিন্দুতে গেছে, তাদের মাঝখানে যতটুকু আমরা কাটছি সেটা কি এমপির সমান করে ডি এন পি অংশ কাটছে। তার মানে তাদের যে পথের পার্থক্য সেটা কি হইতেছে? আমাদের বিডি। ওই দুইটা গণতরঙ্গের পথের পার্থক্য হচ্ছে কি? আমার বিডি। এখন আমরা বিডিটা বের করব। এখানে থেকে আরও কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এটা যে কোণে অপবর্তিত হয়েছে এটাকে আমরা একই কোণে ধরছি। দেখো এ থেকে বিএনের উপর একটা লম্ব টানা হয়েছে। কার উপর একটা লম্ব টানা হয়েছে? সেটা হলো তোমার বিএন লম্ব কি আমার? এডি। বিএন লম্ব কি আমার? এডি। আর বিডি হচ্ছে হলো আমার পথ পার্থক্য। বিডি হচ্ছে কি? আমার পথ পার্থক্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পথ পার্থক্যটা এখন হিসাব করব, কারণ পি বিন্দুটা চরম হবে না অবম হবে সেটা কার উপর নির্ভর করবে? এই পথ পার্থক্যের উপর নির্ভর করবে। দেখো যেহেতু আমার এই কোণটা এটা এটা আর এই লেন্সের কেন্দ্র থেকে পি বিন্দুর যে মধ্যবর্তী যে কোণ থিটা, এই চারোটা কিন্তু সমান। কথাটা কিন্তু খেয়াল রাখা লাগবে। এই কোণটা, এই কোণটা, এই কোণটা, ইভেন এই কোণটা, চারোটা কিন্তু কোণ কী হবে? আমার সমান হবে। এখন আমরা বিডিটা যদি বের করি, দেখো তুমি যে সাইন থিটা, সাইন থিটা যদি আমি এই থিটার কথা ভাবি, ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এই অপশনের কথা যদি আমি ভাবি, তাহলে দেখো এটা যেহেতু আমি থিটা ধরছি, এটা কি হচ্ছে? আমার লম্ব। এটা হচ্ছে কি? আমার অতিভুজ। এটা হচ্ছে আমার ভূমি। তার মানে আমি সাইন থিটা ইকুয়াল লিখতে পারি, দেখো তুমি যে বিডি বাই এবি। তাহলে দেখো বিডি ইকুয়াল কত আসতেছে আমাদের? এবি সাইন থিটা। আর এবি বলতে আমরা কি জানি? চিরের প্রস্থ। তো চিরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিরটা অনেক ছোট, বোঝার সুবিধার্থে আমরা কি করছি? বড় করছি। আবার এই চিরটাই যে আলোক রশ্মি আপতিত হবে সেই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা প্রায় কাছাকাছি। এবি ইকুয়াল আমরা জানি এ, তাহলে বিডি ইকুয়াল কত জানলাম আমরা? এ সাইন থিটা। তার মানে দেখো এ থেকে পি বিন্দুতে যে আলোক তরঙ্গটা গেছে, বি বিন্দু থেকে পি বিন্দুতে যে আলোক তরঙ্গ গেছে, তাদের মাঝখানে যে পথের যে পার্থক্য সেটা আমরা কত পাইলাম? এ সাইন থিটা।
তাহলে এখন আমরা একটু লিখে রাখি যে বিডি ইকুয়াল এ সাইন থিটা। এখন এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে অবমের শর্ত সেটাকে লেখা হয়েছে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। এ সাইন থিটা ইকুয়াল কত লিখছে? এন ল্যামডা, যেখানে এন ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট ডট ইত্যাদি ইত্যাদি। এখন এখানে আমি প্লাস মাইনাস লেখার পিছনে কারণটা কি? তোমার কাছে মনে হতে পারে যে প্লাস মাইনাস লেখার পিছনে কারণটা কি? তুমি যদি উপরের অংশটাকে পজিটিভ ধরো, নিচের অংশটাকে কি নেগেটিভ ধরতে হবে। আর অপবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে যে ব্যতিচারের যে সজ্জা ক্রিয়েট হবে বা এখানে যে ব্যতিচার ক্রিয়েট হবে সেটাকে মূলত আমরা অপবর্তন হিসেবে অভিযোগ করতেছি। সে উপরের অংশটাও কি হবে? আমাদের অপবর্তন ক্রিয়েট হবে, নিচের অংশ অপবর্তন ক্রিয়েট হবে। সেই কারণে আমরা এখানে প্লাস মাইনাস ওয়ান ধরছি। উপরের অংশের জন্য প্লাস ওয়ান, নিচের অংশের জন্য মাইনাস ওয়ান। তাহলে আমরা এন ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু। যদি এন ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে দেখো পথ পার্থক্য আসতেছে আমার এ সাইন থিটা ইকুয়াল কত? ল্যামডা। পথ পার্থক্য আসতেছে কত আমার? এ সাইন থিটা ইকুয়াল কত? ল্যামডা। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে এ থেকে একটা আলোক তরঙ্গ পি বিন্দুতে গেল, বি থেকে একটা আলোক তরঙ্গ পি বিন্দুতে গেল, তাদের পথের যে পার্থক্য যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? সমান হয়, তাহলে সেই পি বিন্দুটা কী হবে? আমার অবম হবে। সেই পি বিন্দুটা কী হবে? আমার অবম হবে। এখন এই ক্ষেত্রে তোমার কনফিউশন থাকতে পারে, সেই কনফিউশনটা আমি তোমাকে বোঝানোর জন্য বলি যে যেহেতু এ আর বি এদের মাঝখানে পথের পার্থক্য হয়েছে কত? ল্যামডা। এ আর বি একটা চির, সেই চিরের পথের যে পার্থক্য হয়েছে দুইটা গণতরঙ্গের জন্য কত হয়েছে? আমার ল্যামডা। এখন আমি যদি এ বিন্দুর একটা গণতরঙ্গের কথা ভাবি এবং সি বিন্দুর একটা গণতরঙ্গের কথা ভাবি, কথাটা আমি আবারও বলি, এ এবং বি থেকে পি বিন্দুতে যে গণতরঙ্গ গেছে তাদের পথের পার্থক্য হয়েছে কত? ল্যামডা। সেই কন্ডিশনে আমার কি হবে? অবম হবে। সেই কন্ডিশনে আমার কি হবে? অবম। এখন এটা বোঝার জন্য আমি তোমাকে বলবো তুমি এ আর বি এর মাঝখানে ঠিক মধ্যবিন্দু ধরো সি, অর্থাৎ এ সি ইকুয়াল বিসি। এ সি ইকুয়াল কত? বিসি। এ থেকে যদি একটা গণতরঙ্গ পি বিন্দুতে যায়, সি থেকে একটা গণতরঙ্গ পি বিন্দুতে গেল, তার মানে কি যাচ্ছে? এ থেকে একটা গণতরঙ্গ যাচ্ছে পিতে, সি থেকে একটা গণতরঙ্গ পিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো যে এদের এই দুইটার মাঝখানে পথ পার্থক্য কত? ল্যামডা। তাহলে এ আর সি এর এই দুইটা গণতরঙ্গের পথ পার্থক্য হবে কত? ল্যামডা বাই টু। কথাটা কিন্তু ইম্পর্টেন্ট যে এ থেকে যে গণতরঙ্গ পিতে যাবে, সি থেকে পিতে যাইতে তাদের যে পথ পার্থক্য সেটা হবে কত? ল্যামডা বাই টু। আর আমরা জানি যদি পথের পার্থক্য ল্যামডা বাই টু হয় তারা কোন দশায় উৎপন্ন হবে? বিপরীত দশায়। ল্যামডা বাই টু হলে কি হবে? বিপরীত দশা হবে। সেটা বোঝার জন্য আমি দেখাই তোমাদের। দেখো এটা একটা তরঙ্গ, তো তাদের তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। তাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে দেখো এই অংশের মাঝখানে হচ্ছে কত? আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে হলো আমাদের ল্যামডা বাই টু। এটা কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। এটা কোন দিকে? নিচের দিকে। তার মানে তাদের যে মধ্যবর্তী যে দশা পার্থক্য সেটা কত আমাদের পাই। তার মানে তারা টোটাল বিপরীত দশা আছে, কারণ এটা উপরের দিকে, এটা নিচের দিকে, পুরোপুরি কোন দশা আছে? বিপরীত দশায়। এখন এই বিন্দুতে যদি তারা বিপরীত দশায় উৎপন্ন হয় সেক্ষেত্রে আমার কি ক্রিয়েট হবে? অবম ক্রিয়েট হবে। ঠিক সেমভাবে তুমি যদি ধরো যে বি বিন্দু এবং সি বিন্দু থেকে দুইটা গণতরঙ্গ পি বিন্দুতে উৎপন্ন হয়েছে, এখন বি থেকে পিতে, সি থেকেও পিতে দুইটা গণতরঙ্গ, তাদের মাঝখানেও কিন্তু পথের যে পার্থক্য সেটা কত হবে? আমার ল্যামডা বাই টু। এখন ল্যামডা বাই টু হলে তারা তাদের দশা পার্থক্য কত পাই, আর দশা পার্থক্য পাই হলে আমরা কি জানি? বিপরীত দশায় আছে। দশা পার্থক্য পাই হওয়া মানে বলতে কি বুঝি আমরা? বিপরীত দশায় আছে। তার মানে পি বিন্দুটা কিন্তু আমার অবম হচ্ছে। তাহলে আমরা এখানে অবমের যে কন্ডিশন সেটা পাইলাম আমরা হলো অবমের ক্ষেত্রে যে কন্ডিশন সেটা পাইছি হলো আমরা এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, যেখানে এন ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু। এখন আমরা যেটা করব সেটা হলো চরমের কন্ডিশন, মানে চরমের শর্ত। সেই ক্ষেত্রে যেটা আসবে এ সাইন থিটা ইকুয়াল 2n+1
ল্যামডা বাই 2। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ সাইন থিটা ইকুয়াল 2n প্লাস 1 ল্যামডা বাই 2 আসবে। এখন এই ক্ষেত্রে যদি তুমি n এর মান 1 বসাও, এই কন্ডিশনে যদি তুমি n এর মান 1 বসাও, তাহলে কি পাইতেছো? এ সাইন থিটা ইকুয়াল পাচ্ছ হলো তুমি 3 ল্যামডা বাই কত পাচ্ছ তুমি? 2। 3 ল্যামডা বাই কত পাচ্ছ তুমি? 2 পাচ্ছ। তার মানে দেখো তুমি এখানে তোমার যে পথ পার্থক্য হচ্ছে 1.5 ল্যামডা, 1.5 ল্যামডা। তার মানে তোমাকে এখান থেকে খেয়াল রাখতে হবে যে এ থেকে একটা আলোক তরঙ্গ পিতে গেলে, বি থেকে একটা আলোক তরঙ্গ বা গুণতরঙ্গ পিতে গেলে তাদের পথের যে পার্থক্য যদি 1.5 ল্যামডা হয়, তাহলে সেটা কি হবে? আমার চরম হবে। সেটা কি হবে? আমার চরম। তাহলে তুমি লজিক্যালভাবে ধরতে পারো যে এ থেকে একটা গুণতরঙ্গ পিতে গেল, সি থেকে একটা গুণতরঙ্গ পিতে গেল, তাদের পথের পার্থক্য হবে কত? দেখো তাদের পথের পার্থক্য হবে 0.75 ল্যামডা। আর 0.75 যদি ল্যামডায় যদি পথের যদি পার্থক্য হয়, তারা কোন দশায় উপরিপন্ন হবে? সমদশায় উপরিপন্ন হবে। আর সমদশায় উপরিপন্ন হলে সেটা কি হবে? উজ্জ্বলতা বাড়বে। সেই উজ্জ্বলতাটাকে আমরা কি বলতেছি? চরম বলতেছি। তাহলে আমরা চরমের যে কন্ডিশন দেখলাম, আমরা কি চরম এ সাইন থিটা ইকুয়াল কত আমার? 2n প্লাস 1 ল্যামডা বাই 2। আগের মতো n ইকুয়াল কত? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এখানে থেকে আর একটা জিনিস আমরা দেখব যে ধরে নাও তুমি পি বিন্দুটা অবম। কি? পি বিন্দুটা অবম। যদি তুমি এটাকে অবম প্রথমে ধরে নাও, তার মানে দেখো তুমি এ সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখলাম অবমের ক্ষেত্রে? এল ল্যামডা। এ সাইন থিটা ইকুয়াল কত আমি লিখলাম? এল ল্যামডা। এটাকে কিন্তু আবার আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল কত? এল ল্যামডা বাই কত? এ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অপবর্তনের ক্ষেত্রে কোনগুলো অনেক ছোট ছোট হয়, মানে অনেক ছোট ছোট মানের হয়। যেমন হতে পারে এটা সেটা 1.1, 0.12, 0.5 বা 2.5 এরকম হতে পারে, বা 3 এরকম অনেক ছোট। আর আমরা জানি যদি থিটার মান যদি ছোট হয়, সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি। থিটার মান যদি ছোট হয়, সাইন থিটা ইকুয়াল কত লিখতে পারি আমরা? ট্যান থিটা। তার মানে দেখো এখানে থেকে এটার দূরত্ব আছে কত আমাদের? f2, মানে ফোকাস দূরত্ব। আর ও থেকে এটার দূরত্ব আমি ধরলাম কত? xn। কত ধরছি আমি? xn। তাহলে দেখো এখন যেহেতু এটা ট্যান থিটা, তাহলে এই ক্ষেত্রে এটা যদি আমি থিটা পাবি, তাহলে এটা কি হচ্ছে আমাদের লম্ব, এটা কি হচ্ছে আমাদের ভূমি। তার মানে আমি দেখো লেখো লিখতে পারি ওপি বাই, এটাকে তুমি যে কোনো একটা বিন্দু ধরো, যে কোনো একটা বিন্দু ধরলা, সেটাকে ধরলা তুমি হলো কিউ। এই বিন্দুটাকে কি ধরছো তুমি? কিউ। তাহলে লিখতে পারো ও কিউ। তাহলে দেখো এন ল্যামডা বাই কত আছে আমার? এ। ওপি বলতে কত ধরছি আমরা? xn। তাহলে লিখতে পারি আমি xn। আর এখানে ফোকাস দূরত্ব আছে কত আমার? এফ। তার মানে আমরা এখানে থেকে কি পাইলাম সেটা দেখো, পাইলাম হলো xn ইকুয়াল এন এফ ল্যামডা বাই কত আমার আসতেছে? এ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাইলাম যে যদি কখনো বলে যে কেন্দ্রীয় চরম থেকে অততম অবমের দূরত্ব কত, সেখানে মনে করো দ্বিতীয় অবমের দূরত্ব কত, এনে মান 2 বসালে কিন্তু ফোকাস দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য, চিরের প্রস্থ বা বেদ বসালে কিন্তু আমরা পাচ্ছি যে কতটুক দূরত্বে আছে। কথাটা আমি আবারও বলি, তুমি দ্বিতীয় অবমের কথা বললা, কত অবম? দ্বিতীয় অবম। এনে মান 2 বসাইলা, তাহলে x2 ইকুয়াল কত আসছে তোমার? 2f ল্যামডা। সেক্ষেত্রে চিরের প্রস্থ দেওয়া থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, ফোকাস দূরত্ব দেওয়া থাকবে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু যে কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় যে চরমের যে দূরত্ব সেটা বের করতে পারবো। এখন তোমার কাছে মনে হতে পারে যে এক্স এন প্রপোর্শনাল কত? ল্যামডা। এখন এনটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, এফটাকে কনস্ট্যান্ট, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরলাম যে ফোকাস দূরত্ব ফিক্সড, আর যে চিটটা নিছি সেটা অনেক ছোট, ফিক্সড। সেক্ষেত্রে দেখো এক্স এনটা কার সমানুপাতিক হচ্ছে? ল্যামডার সমানুপাতিক। তার মানে তোমাকে এখানে থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা কি দিছি? এক বর্ণী। এই এক বর্ণীর পরিবর্তে যদি আমরা সাদা আলো ব্যবহার করতাম, কি আলো ব্যবহার করতাম? সাদা আলো যদি ব্যবহার করতাম, সেই সাদা আলো ব্যবহার করলে এখানে কিন্তু আমাদের ওই যে উজ্জ্বল আর অন্ধকার অবস্থা সৃষ্টি না হইয়া এখানে কিন্তু আমাদের রঙিন একটা আমরা কি পাইতাম? বেতিচারের একটা সজ্জা পাইতাম। কি পাইতাম? রঙিন বেতিচারের মতো পাইতাম আর কি। সেক্ষেত্রে অপবর্তন হইতো একটা
পর্দার ভিতরে একটা রঙিন অবস্থা সৃষ্টি হতো, কোথাও লাল, কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও হলুদ। এখন আমরা দেখব ও বিন্দু থেকে কার দূরত্ব বেশি হবে। তাহলে দেখো অবমের ক্ষেত্রে যেহেতু কন্ডিশনটা বের করছি, এক্স এন প্রফেশনাল কত পাইছি আমি, ল্যামডা। সূর্যের সাদা আলো দিলাম, তাহলে ওখানে কি হবে, একটা রঙিন অবস্থা সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে দেখো যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে সে তত দূরে থাকবে। যেমন আমরা জানি কি বিপ গিওর, এক্ষেত্রে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের। তাহলে দেখো লালের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে ও বিন্দু থেকে লালটা বেশি দূরত্বে থাকবে। তারপরে দেখো অরেঞ্জ মানে কমলা, তাহলে কমলা বর্ণ কি কেন্দ্রীয় চরম থেকে বেশি দূরে থাকবে। আবার তারপরে ইয়েলো, তাহলে ইয়েলোটা কি তৃতীয়তম অবস্থানে থাকবে, মানে দূরত্বের দিক থেকে তৃতীয়তম অবস্থান থাকবে কি ইয়েলো বা হলুদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমি আরেকটা কথা বলবো যে আমরা যে সাদা আলো দিছি এখানে, এই কেন্দ্রীয় চরমটা কিন্তু সাদাই পাবো। আমরা যে কেন্দ্রীয় চরমের কথা ভাবছি আমরা বা মুখ্য চরমের কথা ভাবছি, সেটা কি হবে, আমার সাদাই হবে। কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আমরা এখানে কি দিছি, সাদা আলোক উৎস ব্যবহার করছি, কেন্দ্রীয় যে চরমটা হবে সেটা কি হবে, আমার সাদা আলোই হবে। ওকে, এবার আমরা চরমের ক্ষেত্রে দেখি। চরমের ক্ষেত্রে কন্ডিশন দেখো তুমি, এ সাইন থিটা ইকুয়াল 2n+1 λ/2। তাহলে এখানে থেকে আমি যে কাজটা করতে পারি, সাইন থিটা ইকুয়াল দেখো 2n+1 λ/2। এখন এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটাকে আমরা ধরতে পারি কত, tan থিটা। তাহলে দেখো যে 2n+1 λ/2 ইকুয়াল এটাকে আমরা আবার আগের মতো বলতে পারি। এখন আবার আমরা পি বিন্দুটাকে কি কল্পনা করছি, চরম কল্পনা করছি। সেক্ষেত্রে দূরত্বটাকে ডিফারেন্স করার জন্য আমরা এক্স প্রাইম দিলাম। তাহলে আমরা tan থিটার পরিবর্তে লিখতে পারি, দেখো এক্স প্রাইম বাই লিখতে পারি কত আমরা, এফ। তার কারণ আগেরটার ক্ষেত্রে এফ থাকবে, পরেরটার ক্ষেত্রে এফ থাকবে, এফের কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে থেকে তুমি যে কাজটা করতে পারো, এক্স এন প্রাইম ইকুয়াল লিখতে পারো 2n+1 আসতে পারে আমাদের f λ/2। তাহলে দেখো খুব সহজে কততম চরম পাবা তুমি বা কততম চরম তোমার দরকার, খুব সহজেই তুমি সেটা দূরত্বটা বের করতে পারবা। তাহলে এখানে থেকে আমরা আর কিছু দেখতে পারি, সেটা হলো এখানে থেকে দেখো যে লিখতে পারি এক্স এন প্রাইম প্রপোর্শনাল কত, ল্যামডা। এখন কেন্দ্রীয় চরমের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, যে কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে একই অবস্থা। তুমি সাদা আলো ব্যবহার করছো, এখানে কি পাবা তুমি, সাদা। তাহলে তারপরেটা কি হবে আমাদের, তারপরেটা স্বভাবতই বেগুনি হবে। তারপরেটা কি হবে, ইন্ডিগো। তারপরে কি হবে, ব্লু, গ্রিন, হলুদ, তারপরে কমলা, তারপরে লাল। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে, যে এখানে আমি সাদা আলো ব্যবহার করছি, কেন্দ্রীয় চরমটা আমার সাদাই হবে। এখানে যেহেতু এটা চরমের, তার মানে দেখো আমরা এক্স এন প্রাইম প্রপোর্শনাল ল্যামডা, এক্স এন প্রাইম প্রপোর্শনাল ল্যামডা। তার মানে দূরে থাকবে কারা, সবচেয়ে দূরে থাকবে লাল, তার চেয়ে কম দূরত্বে থাকবে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপরে ব্লু। কথাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে যার দূরত্ব বেশি তার কোণ কি বেশি হবে না। তুমি একটা বিন্দু ধরলা, এটাকে ধরলা চরমই, তুমি ধরলা যে এখানে হচ্ছে কি আমাদের তুমি ধরো অরেঞ্জ, আর এখানে ধরলা কি হলো আমার রেড। তাহলে দেখো কোণের হিসাবটা দেখো, তুমি কোণের হিসাবটা যদি তুমি দেখো, তাহলে দেখো ও বিন্দু থেকে আমরা জানি কেন্দ্রীয় চরম থেকে যেহেতু পিটাকে আমরা কি ধরছি অরেঞ্জ কালার, আর ও থেকে আমরা এটাকে ধরছি কি রেড কালার। তাহলে দেখো যেহেতু তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি রেড কালারের, তাহলে সে বেশি দূরে থাকবে, এবং কমলার তরঙ্গ দৈর্ঘ্য রেডের চেয়ে কম, তাহলে সেটা কম দূরত্বে থাকবে। এখন কম দূরত্বে থাকার কারণে কমলা কিন্তু কি করবে, কম কোণ উৎপন্ন করবে। অরেঞ্জটা বা কমলাটা কম কোণ উৎপন্ন করবে লেন্সের কেন্দ্রে, আর লালটা যেহেতু বেশি দূরত্বে আছে, এই লেন্সের কেন্দ্রে কিন্তু কোণটা কি হবে, তার জন্য বেশি হবে। তার মানে তুমি কোণ দেখেও বলতে পারবা যে কেরা দূরে বেশি থাকবে। এখানে থেকে তোমাকে আর যে জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে, যে এই যে এই অপশনটা আমরা এটাকে কি ধরছি, কেন্দ্রীয় চরম বা মুখ্য চরম। তারপরে এটাকে আমরা বলছি কি অবম, এটা কি বলছি আমরা অবম। তারপরে আবার এটা হলো চরম, তারপর আবার এটা চরম, তারপরে আবার অবম, তারপরে আবার চরম। এখানে থেকে আমরা ব্যতিচারের ক্ষেত্রে দেখছিলাম
যে কেন্দ্রীয় চরমের আশেপাশে যা কিছু হয় না কেন, যা কিছু হোক ব্যতিচারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার উজ্জ্বল অবস্থা বা অন্ধকার অবস্থার ওইরকম ডোরার কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে দেখো ক্রমান্বয়ে যত উপরের দিকে যাবা বা নিচের দিকে যাবা, দেখো তার চরম অবস্থার পরিবর্তন হচ্ছে এবং অন্ধকার অবস্থারও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যত তুমি উপরের দিকে যাবা আলোক তীব্রতা কমতে থাকবে, এই কেন্দ্রীয় চরম থেকে বা মুখ্য চরম থেকে যত নিচের দিকে যাবা তার আলোক তীব্রতা তত কমতে থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমি কিছু আরও কথা বলি যে এ সাইন থিটা এন ইকুয়াল কত পাইছিলাম আমরা? এল ল্যামডা। কার ক্ষেত্রে পাইছি আমরা? অবমের ক্ষেত্রে। অবমের ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে দেখো তুমি একটা জিনিস যে সাইন থিটা এন ইকুয়াল আমি বলতে পারি এন ল্যামডা বাই কত এ। এখন এন এর মান তো একটা 1 2 3 4 বা +1 +2 +3। দেখো এখানে থেকে যদি তুমি চিটটা যদি বড় হয় তাহলে কিন্তু সাইন থিটা মান ছোট হবে। চির যত ছোট হবে সাইন থিটার মান তত বাড়বে। কথা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে চিরের মান যত ছোট সাইন থিটার মান কী হবে? তত বড়। আর চিরের যে প্রস্থ বা বেধ যত বড় হবে এটা তত ছোট হবে, আর চিরের প্রস্থ বা বেধ যত ছোট হবে সাইন থিটার মান তত বাড়বে। তো এখানে থেকে আমরা এটা দেখলাম। এখানে থেকে আবার আমরা বলতে পারি যদি থিটার মান যদি খুব ছোট হয় আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা এন ইকুয়াল বলতে পারি কি শুধু থিটা এন। তার মানে এটা বলতে আমরা থিটা এন বলতে পারি। তাহলে দেখো এই দুইটা যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে থিটা এন প্রপোর্শনাল কত? ল্যামডা। তাহলে দেখো যার ল্যামডা বেশি তার কোণ বেশি, যার ল্যামডা কম তার কোণ কম। আবার আগের মতো তুমি অবমের ক্ষেত্রে ভাবতে চরমের ক্ষেত্রে ভাবতে পারো। চরমের ক্ষেত্রে ভাবতে পারো কি এ সাইন থিটা এন ইকুয়াল টু এন +1 ল্যামডা বাই 2। এই ক্ষেত্রে দেখো আগের মতো আমরা থিটা মান ছোট হলে সাইন থিটা পরিবর্তে ট্যান থিটা শুধু থিটা ধরতে পারি, এটাকে আমরা কোন জায়গায় আনতে পারি? এখানে। তার মানে দেখো এগুলা যদি কনস্ট্যান্ট হয় তাহলে থিটা এন প্রপোর্শনাল কত হচ্ছে আমার? ল্যামডা। তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে এই লেন্সের কেন্দ্রে বেশি কোণ উৎপন্ন করবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে সে লেন্সের কেন্দ্রে কম কোণ উৎপন্ন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা আমাদের এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।